অথেন্টিক নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ। এই ভিডিওটা আমি চেষ্টা করেছি যাতে স্টুডেন্টরা খুব সহজ সরলভাবে ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ বুঝতে পারে। ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ বোঝানোর ক্ষেত্রে যত গুরুগম্ভীর শব্দ ছিল, গাম্ভীর্যপূর্ণতা ছিল, তা সব কিছু আমি ত্যাগ করেছি। অর্থাৎ সেই কোনো শব্দই আমি ব্যবহার করিনি। যেরকমটা অন্যান্য ভিডিওয় দেখা যায় যে খুব ভারী, ভারী শব্দ ইউজ করে ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ বোঝানো হয়, তা এই ভিডিওটায় নেই। এবং আমি জানি এই টপিকের উপরে একাধিক ভিডিও রয়েছে অন্যান্য চ্যানেলে। বাট আমি আমার এই চ্যানেলে যে ভিডিওটা আপলোড করছি, সেই ভিডিওয় আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে বোঝানো যায় এবং যতটা সহজভাবে স্টুডেন্টের কাছে এটা পৌঁছে দেওয়া যায়, তার মস্তিষ্কের মধ্যে এটা প্রবেশ করানো যায়। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, দেখে নিই। ভাব সম্প্রসারণ, আমরা প্রথমেই কি দেখে নেব? ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ ও ভাবার্থর ক্ষেত্রে আমি বোঝানোর প্রথমেই বলবো, যদি কারোর ভাব সম্প্রসারণ করতে ভালো লাগে তাহলে অবশ্যই সে যেন ভাব সম্প্রসারণই অ্যাটেন্ড করে, ভাবার্থ যাতে না অ্যাটেন্ড করতে চায়। এবার যার হয়তো ভাবার্থটা বেশি ভালো লাগে, তার বারবার প্র্যাকটিস করে এই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছে, যেখানে সে কবিতার লাইন বা কোনো দু লাইন দেখলেই বুঝতে পারে বা 4-5 লাইনকে বুঝতে পারে মূল বক্তব্য কী হবে, সেটা ছোট ভাষায় সাযুজ্যপূর্ণভাবে প্রকাশ করতে পারে, তাহলে কোনো অসুবিধা নেই, সে প্রকাশ করতেই পারে। কিন্তু আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে, এটা মাচ ইজিয়ার দ্যান ভাবার্থ। ওকে, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে প্রথমেই কি বলে দিয়েছে সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি চেষ্টা করেছি, আচ্ছা তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তারা ডক্টর অমল পালের ছায়া প্রকাশন থেকে প্রকাশিত ডক্টর অমল পালের বইটাতে এটা পেয়ে যাবে। কিন্তু সেখানে না একটু বেশি বেশি করে বলে দিয়েছে। হ্যাঁ, ভালো করেছে বেশি করে বলে, আমি বলছি না যে খারাপ, তা নয়। কিন্তু এখানে আমি কি করেছি, একই সম্প্রসারিত করে দিয়েছি। উনি সম্প্রসারিত করেছেন, আমি একটাকে ছোট করেছি, মূল বক্তব্যটাকে তুলে ধরেছি, চেষ্টা করেছি যত সহজ ভাষায় এটাকে বোঝানো যায়। দেখি কতটা করতে পেরেছি সহজ। প্রথমটা কি লেখা আছে, একাধিকবার পড়তে হবে পুরো অংশটা। পুরো অংশটা বলতে তোমাকে যে 2 লাইন দিয়েছে, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তো খুব বেশি লাইন দেবে না, 2-3 লাইন বা 4 লাইন দেবে। সেই 4 লাইনকে তোমাকে কি করতে হবে, বারবার পড়তে হবে। বারবার পড়ে সেটা বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেকেই প্রথমবার বুঝতে পারবে না, দ্বিতীয়বার বুঝতে পারবে না, কিন্তু তৃতীয়বার বোঝার চেষ্টা করবে এবং চতুর্থবার আমার মনে হয় বুঝতে পারবে। চেষ্টা করলে কেন বুঝতে পারবে না? বুঝলে? বোঝার ক্ষেত্রে আরেকটা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এক্সট্রা বেনিফিট রয়েছে। বেনিফিটটা কি? তুমি এর ভাবটাকে নিজের মতন করে প্রকাশ করতে পারবে। যেহেতু তোমাকে কোনো কবিতার নাম, কবির নাম উল্লেখ করে দেয়নি, যদি তুমি না জেনে থাকো তাহলে প্রথমেই তোমার নিজে পড়ে যে মনের ভেতরে ভাবটা জন্মাবে সেটাই তুমি লিখবে। আর যে কবির নাম, কবিতার নাম জানে, সে কবি যে পারপাসে এটাকে লিখেছিলেন বা যে দৃষ্টিকোণ থেকে এটাকে লিখেছিলেন, 2 লাইন বা 4 লাইন যে কবিতা থেকে উল্লেখ করা হয়েছে, সেই কবিতার মূল ভাবটা তার জানা, সেখান থেকেও সে কী করতে পারবে, লিখতে পারবে। এটা হচ্ছে ভাব সম্প্রসারণের একটা বেনিফিট। এবং কবির নাম, কবিতার নাম জেনে রাখাটা এটার ক্ষেত্রে বেনিফিট, দুটোর ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, এর মধ্যেই আরেকটা কথা বলে দিই, যে ভাবার্থর ক্ষেত্রে যে ভাবার্থ একদমই খারাপ তা আমি বলছি না, আমি এর বিপক্ষে নয়। কিন্তু যদি তোমার কাছে অপশন থাকে, অরে থাকে সম্প্রসারণ এবং ভাবার্থ, তাহলে আমি বলবো ভাব সম্প্রসারণ করাটা নাম্বারের জন্য বেস্ট হবে। 2 নম্বরে কী বলেছে, অংশটি মূল কোন গ্রন্থের বা তার নাম উল্লেখ করা যাবে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে তুমি যদি জেনেও রাখো, দুটোর ক্ষেত্রেই অংশটা, মূল অংশটা যেটা তোমার কোশ্চেন পেপারে দিয়ে রেখেছে, সেই অংশটা কোথা থেকে নেওয়া, কোন কাব্যগ্রন্থের বা গল্পগ্রন্থের অন্তর্গত, কে লিখেছেন, তাহলেও কি করবে না, সম্প্রসারণ এবং ভাবার্থ করার ক্ষেত্রে তার নাম উল্লেখ করবে না। কবিতার নাম, গল্পের নাম, লেখকের নাম, কবির নাম, কারোর নামই উল্লেখ করবে না। তৃতীয়ত কি, কবি বলেছেন, লেখক বলেছেন, কবির বক্তব্য, লেখকের উক্তি অনুযায়ী, এই ধরনের কথাগুলো কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এই যে কোটানকোট শব্দগুলো ব্যবহার করেছে না, কবি বলেছেন এই এই এই, লেখক বলেছেন এই এই এই, এই শব্দগুলো ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে তুমি কিছু বলতে পারবে না।
এটা এটা ইনডাইরেক্ট স্পিচ, কবি বলেছেন বলে বলা, কিন্তু তাহলেও এই শব্দগুলো তুমি কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। এবং ডাইরেক্ট স্পিচ আমি কেন বললাম, নিজের কথা সরাসরি প্রকাশ করতে পারবে না, যে আমার মনে হয়, এই ধরনের কথা বলতে পারবে না। চতুর্থ কি বলেছে, পুরো অংশটা পড়ে যা বুঝলে তার মূল কথাটি লিখতে হবে, বাকিটা বাদ দিতে হবে। ধরো তুমি পুরো অংশটা পড়লে, পড়ার পরে তুমি যে ভাবটা তোমার মনে জন্মালো, বা তুমি জানো কবি কোন পারপাসে লিখেছেন বা লেখক কোন দৃষ্টিকোণ থেকে এটা লিখেছেন, তাহলে সেটা ব্যাখ্যা করতে পারো। এবং যদি না জানা থাকে তাহলে ওটা অংশটা, মূল অংশটাকে পড়ে তোমার মনে যে ভাব জন্মাবে সেটাকে তুমি কি করতে পারো, ব্যাখ্যা করতে পারো। হ্যাঁ, তবে ভাব সম্প্রসারণ ভাবার্থর ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড লিমিট রয়েছে। ওয়ার্ড লিমিট যা বলে দেবে সেই হিসেবে তোমাকে কী করতে হবে, লিখতে হবে। এবার ওয়ার্ড লিমিট যদি কেউ জানতে চাও যে এই এত 50 শব্দ বা 100 শব্দের মধ্যে লিখলে ক লাইন দাঁড়াবে, কতটা লিখতে হবে, সেটা যদি কেউ আমাকে কোশ্চেন করে, আমি অবশ্যই নেক্সট ভিডিওয় বলে দেবো। ঠিক আছে, যা বলে দেবে ওয়ার্ড লিমিট সেই অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মূল অংশটাকে কি করবে, লিখবে, বিস্তার করবে, কিন্তু বাকি যা অংশ রয়েছে সেগুলোকে, অর্থাৎ যেগুলো অত জরুরি নয়, আশেপাশের ঘটনা, সেগুলোকে বাদ দিয়ে মূল বক্তব্যটাকে কী করবে, তুলে ধরবে। অনেকে মনে করে কি ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে মূল বক্তব্যটাকে মানে তুলে ধরা অর্থাৎ ছোট করে লেখা, না, এখানে মূল বক্তব্যটাকে তুলে ধরা মানে মূল বক্তব্যটাকে কেন্দ্র করে সার্কেলগুলোকে বড় বানাতে হবে, অর্থাৎ একের সঙ্গে আরেকের সংযোগ কী করতে হবে, বিস্তার করে করে যেতে হবে, একটু বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে কথাগুলোকে, এবং সেটাকে একটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে। ধরো তোমাকে 5 মার্কসের দিয়েছে, তাহলে খুব কতটা লিখতে পারবে তুমি, এখান থেকে শুরু করে, এবার এই পুরো পাতাটার কথা বলছি আমি, ধরো এইরকম আরে বলছি, তাহলে এখান থেকে শুরু করলে তুমি লেখাটা, সেটা এই খুব জোর এই অবধি লিখতে পারবে, বোঝা আছে, এই অবধি, এর বেশি বাড়াতে পারবে না, যদি সেটা 100 শব্দের মধ্যে বলে বা 150 শব্দের মধ্যে বলে। তুমি তো আর পরীক্ষার হলে বসে বসে একটা করে শব্দ বা একটা করে ওয়ার্ড গুনবে না, একটা আন্দাজ করে নেওয়া। বোঝাতে পারলাম? নেক্সট 5 নম্বর কি বলেছে, লেখায় বা অংশটিতে, অর্থাৎ তোমাকে যেটা দিয়েছে কোশ্চেনটা, কোনো মানবতার কথা থাকে, চিরসত্যতা থাকে, সমাজ সংস্কারের কথা থাকে, তাহলে তা বলতে হবে, বাদ দেওয়া যাবে না। অর্থাৎ ধরো কোনো মানবিক আবেদন রেখেছে, মানবিক আবেদন মানে কি, যেখানে মানুষের সমস্যার কথা তুলে ধরেছে, বা তার উপায় বাতলে দিয়েছে, বলে দিয়েছে, বা চিরসত্যতা রয়েছে, চিরসত্য মানে ইউনিভার্সাল ট্রুথ। এক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি বলতে পারি, ধরো সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই ধরনের কথা থাকলে তাকে কিন্তু বদলানো যাবে না, তাকে উল্লেখ করতে হবে। কোনো সমাজের সংস্কারের কথা বলেছে, সংস্কারের কথা মানে উন্নয়নের কথা, কোনো উন্নয়নের কথা বলা হয়েছে, বা মনুষ্য সমাজের কি করা উচিত এরকম কিছু বলা রয়েছে, তাহলে সেগুলোকে কি করতে হবে, লিখতে হবে, বাদ দেওয়া যাবে না। এই হচ্ছে ভাব সম্প্রসারণ। এরপর যাব আমরা ভাবার্থর দিকে। ভাবার্থর দিকে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ভাবার্থ কিন্তু আমি একবারও বলছি না যে করবে না। যদি কারোর নিজের প্রতি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি ভাব সম্প্রসারণের থেকে বেশি ভালো করে ভাবার্থ লিখতে পারবো, মূল অংশটাতে আমি পুরো বক্তব্যটাকে বোঝাতে পারবো, তাহলে অবশ্যই লিখবে, কোনো সমস্যা নেই। ভাবার্থর ক্ষেত্রেও প্রথমে কি বলছে, যে মূল অংশটি বা কোনো কবিতার খানিক অংশটি পড়লে প্রথমে তার মধ্যে বলা গভীর অর্থটাকে বুঝতে হবে। অর্থাৎ যে অংশটা দেওয়া রয়েছে, বা সেটা কবিতার অংশ হতে পারে, গল্পের 2 লাইন হতে পারে, যাই হোক না কেন, তার মূল বক্তব্যটাকে বুঝতে হবে। ধরো 4 লাইন লেখা রয়েছে, সেই 4 লাইনের মধ্যে আসল কথাটা কি বলতে চেয়েছে সেটাকে বুঝতে হবে। সেটাকে বোঝার পর কি করতে হবে, 2, গভীর অর্থ বুঝে নিয়ে সহজ সরল ভাষায় ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ ওটার মূল বক্তব্য তুমি বুঝতে পেরে গেলে। ধরো তোমাকে এরকম বলা হয়েছে যে সীমা নদীতে জল আনতে গেছিল, তাকে সে একটা কুমির দেখতে পেয়েছিল, তারপর এই হয়েছে, সে বাড়ি চলে এসেছে। তাহলে মূল বক্তব্যটা কি, সে একটা কুমির দেখতে পেয়েছে জল আনতে গিয়ে, এবং তার ফলে সে কী করেছে, ভয়ে ঘরে চলে এসেছে। এটা হচ্ছে মূল বক্তব্য। এইভাবে ছোট্ট করে বলতে হবে, কিন্তু সেখানে এমন কিছু অংশ বাদ দেওয়া যাবে না যাতে জিনিসটা খাপ ছাড়া লাগে। বোঝাতে পারলাম? 3 কি বলেছে, যে রচনা বা অংশটা দেওয়া থাকবে তার 1/3 আয়তনের মধ্যে ভাবার্থ লিখতে হবে, অর্থাৎ খুব বেশি বড় করা যাবে না। এখানে ভাবার্থ বলতে কি, ধরো তোমাকে দিয়ে দিয়েছে এখান থেকে একটা কবিতা, এইখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত শেষ হয়েছে কবিতাটা,
এর মধ্যে তোমাকে কি করতে হবে, এই যে পুরো অংশটা রয়েছে তাকে আমি ধরে নিলাম কি 4 ভাগ, ঠিক আছে, তার 1 ভাগ লিখবে, ঠিক আছে, বা 3 ভাগের 1 ভাগ লিখবে, অর্থাৎ সেটাকে আয়তনে ছোট করতে হবে তোমাকে। ধরো এই মূল কবিতাটা, তার যে মূল ভাবটা হবে সেটা যেন 4 লাইনের বেশি না হয়, গুনে গুনে 4 থেকে 5 লাইন, বেশি খুব বেশি ভালো হয় যাতে 4 লাইনে শেষ করে দিতে পারো, 4 লাইনে শেষ করলে খুব ভালো হয়। বোঝাতে পারলাম? 4 নম্বরে কি বলেছে, রচয়িতার নাম লেখা যাবে না। আচ্ছা, রচয়িতার এখানে নামটা মিস করে গেছি আমি, রচয়িতার নাম লেখা যাবে না, রচয়িতার নাম লেখা যাবে না, মূল গ্রন্থের নাম লেখা যাবে না, ঠিক আছে। আগেও আমি সম্প্রসারণের ক্ষেত্রেও বলেছি যে কে লিখেছেন, কোথা থেকে লিখেছেন, এগুলো উল্লেখ করা যাবে না। যেরকম আমরা কোশ্চেন আনসার লেখার ক্ষেত্রে করি না, যে এটা এই মূল কাব্যগ্রন্থের অন্তর্গত, এত সালে রচিত হয়েছে, এখান থেকে প্রকাশিত হয়েছে, এগুলো উল্লেখ করা যাবে না। 5 নম্বরে কি বলা রয়েছে, প্রত্যক্ষ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ সরাসরি নিজের বক্তব্য চাপানো যাবে না। প্রত্যক্ষ উক্তি বা সরাসরি নিজের বক্তব্য কি করা যাবে না, চাপানো যাবে না। আর আমি এই সম্প্রসারণ বোঝানোর ক্ষেত্রেই বলেছিলাম যে আমার মনে হয় এটা করলে ভালো হয়, এইটা করা উচিত হবে না, এই ধরনের কথা তুমি কি করতে পারবে না, বলতে পারবে না, তোমাকে একটু ঘুরিয়ে বলতে হবে। 6 নম্বরে কি বলা রয়েছে, একটা প্যারায় লিখতে হবে, অর্থাৎ যে সম্প্রসারণের ক্ষেত্রে যে আয়তনটার কথা আমি বললাম সেইটা তোমাকে একটা প্যারার মধ্যেই শেষ করতে হবে, ডাবল প্যারা কি করা যাবে না, অ্যাড করা যাবে না, ঠিক আছে, এক প্যারার মধ্যেই শেষ করে ফেলতে হবে। আশা করি এটা বোঝানোর ক্ষেত্রে তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি পরের ভিডিওয়ে ক্লিয়ার করে দেবো, যেখানে আমি একটা ভাব সম্প্রসারণ এবং একটা ভাবার্থ ব্যাখ্যা করে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।